নেটওয়ার্কিংটা কিভাবে ঢুকলো জীবনে? আমার বাড়ির কাছে একটা লাইব্রেরি ছিল, যেখানে আমি শিব খেরা, ডেল কার্নেগি, আপনার বইও পড়েছি আমি। তো এগুলো পড়ার পরে একটা জিনিস আমার মনে হলো যে আমি যদি টাইম কম্পাউন্ডিং কোনো বিজনেস করতে পারি এবং আমি যদি যখন ঘুমোবো তখন যদি আমার কোনো কাজ হয়, অটো পাইলট যদি কোনো একটা কাজ সেটা হয়, তাহলে কিন্তু আমি রিচ হতে পারি। তো সেখান থেকে আমি নেটওয়ার্ক কনসেপ্টটাকে পড়াশোনা করেছি এবং তারপর একটা ভালো প্ল্যান খুঁজছিলাম, যেটা কিন্তু ঈশ্বর এখানে আমাকে পাইয়ে দিয়েছে স্যার। তো যখন প্রোক্রিয়েটিভ নিয়ে তুমি মার্কেটে গেলে, তোমার লোকদের সাথে কথা বললে, তখন কি ধরনের রেসপন্স তুমি পেলে আর ওদের কিভাবে বোঝালে একটু জানাতে পারবে? আর প্ল্যান তো ভালো। আমি লোককে একটা গিয়ে বলেছি, দেখো ভাই, মার্কেটে অনেক ভুঁড়ি বাড়ানো, ভুঁড়ি কমানো, চুল সাদা করা, কালো করা, মুখ ফেস করা, এ তুমি প্রচুর কোম্পানি পাবে। বাট তোমার বাড়ির পাশে মাটন কিনে, তুমি চিকেন কিনে, তোমার মেয়ের ড্রেস কিনে, তোমার গিন্নির অর্নামেন্টস কিনে তুমি যে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারো এবং সেখান থেকে কোটিপতি হতে পারো, ফার্স্ট টাইম যদি কেউ সেটা ভাবিয়ে থাকে, সেটা হচ্ছে প্রক্রিয়া। আজকে ডেটেও তোমার কি মনে হয় মানুষ নেটওয়ার্ক মার্কেটিং কি প্রবলেম ফেস করছে আজকে ডেটেও? বাট কেউ কিন্তু তার প্ল্যান, প্রোগ্রামে বা চিন্তা ভাবনায় কিন্তু মডিফিকেশন আনেন। আলটিমেট কি বলেছে, কেউ বলেছে আমার কার ফান্ডটা বেশি, কেউ বলেছে আমার হাউস ফান্ডটা বেশি, কিন্তু বক্তব্য সেই একই, পুশ করতে হবে গিয়ে লোককে আমার প্রোডাক্টটা ভালো, নিন না দাদা, খান না দাদা। পুরনো তরুণকে যদি মনে করো, ওই গ্রামের তরুণ যে কষ্ট থেকে বেরিয়েছে আর এই তরুণ, তখন কি চলে মনের মধ্যে? কিন্তু বিগত দিনের যে তরুণ ছিলাম, আজকের তরুণ, পুরনো তরুণ ডেথ। নমস্কার, আপনারা ভালো রয়েছেন? আমি আবার চলে এসেছি একটা নতুন স্টোরি নিয়ে, নতুন কাহিনী নিয়ে, আর নতুন কিছু শিখবো আজকের পডকাস্টে। আর যে গেস্ট যিনি আমার সাথে রয়েছেন আজকের দিনে, পার্সোনালি যে আমি অবজার্ভ করেছি, তিনি একটা ভালো ক্রিকেট প্লেয়ার, তিনি গানও গাইতে পারেন, ভালো বিজনেসম্যান তো রয়েছেন, আর একটা ভালো হিউম্যান বিং। আপনার সাথে আলাপ করে দিই আমাদের একটা ডাইনামিক লিডারের সাথে, তরুণ কুমার নস্কর। তরুণ জি, লেটস শেক হ্যান্ড। কেমন আছেন? নাইস মিট টু ইউ স্যার। নাইস মিটিং ইউ। কেমন আছেন? খুব ভালো স্যার। খুব ভালো। আচ্ছা তরুণ, তুমি বলে কথা বলতে পারি? রাইট রাইট। আমি দেখছিলাম যখন আমাদের পডকাস্টটা আরম্ভ হচ্ছে, তার আগে আপনি কিছু নোট তৈরি করছিলেন। তো আমি হতে পারে আমার প্রশ্ন আর নোট যেন ম্যাচ যদি না হয়, কোনো একটা কথা যদি এখানে আপনি লিখে থাকেন, আগে ওটা জানাবেন আমাদের দর্শককে, যেটা আমি হয়তো ভুলে যাব বা জানি না কোন প্রশ্নটা রয়েছে। কি এমন জিনিস ছিল ওখানে যেটা আপনি দর্শককে জানাতে চান? একটু আগে ওখান থেকে আরম্ভ করি, আপনার জার্নি, আপনার লাইফ, আপনার জার্নি আর যা আপনি লিখেছেন। ওকে স্যার, নমস্কার, মাইসেলফ তরুণ নস্কর। স্যার, আমি যেটা বলছিলাম যে থিঙ্কিং হ্যাবিটস, পৃথিবীতে একটা মানুষ পরিচালিত হয় তার থিঙ্কিং হ্যাবিটসের উপরে। তাই যদি আমার মধ্যে রিচ থিঙ্কিং হ্যাবিটস থাকে, টু বিকামস ইউ রিচ ম্যান, পুয়ার থিঙ্কিং হ্যাবিটস টু বিকামস ইউ পুয়ার ম্যান। ইয়েস। তো সেটাই আমি নোট করছিলাম যে থিঙ্কিং হ্যাবিটের উপরে যদি স্যার কোনো প্রশ্ন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তরুণ, আমি ফ্রেন্ডস, আমি দেখতে পারলাম যখন আমি পডকাস্টটা আরম্ভ করব, মানে ইন্ট্রোডাকশনটা দেব, তখন তরুণ কিছু নোট করছিলেন। তো আমি ভাবলাম আগে এই প্রশ্নটাই জিজ্ঞেস করি যে উনি কী নোট করছিলেন। আর উনি বলছেন যদি রিচ মাইন্ডসেট থাকে তাহলে আপনি রিচ হবেন, আর যদি পুয়ার মাইন্ডসেট থাকেন তাহলে আপনি পুয়ার হবেন। একটা কথা আরও রয়েছে তরুণ, अगर आप गरीब पैदा हुए हो तो ये मजबूरी हो सकती है, लेकिन गरीब मरोगे तो ये मजबूरी नहीं। बिल गेट्स सर का, बिल गेट्स का एक कोटेशन है। मैं आपकी জার্নি, মানে আমি বাংলায় বলতে চাই, আমি আপনার জার্নি জানতে চাইবো। আপনি কোন গ্রাম থেকে, কোন জায়গা থেকে আসছেন, ফ্যামিলিতে কে কে রয়েছে, আর কি করে নেটওয়ার্ক মার্কেটিংতে আপনি এলেন, আমাদের দর্শককে যদি আপনি জানাতে। তো অ্যাকচুয়ালি স্যার, আমি খুব নিডি বাড়ির ছেলে, মানে যেটা বলবো একদম বিপিএল ক্লাস বাড়ির ছেলে। ও, ছোট থেকে সংগ্রাম, দারিদ্রতা, না পাওয়ার বেদনা, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। তো যেটা দেখার পরে আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছিল যে আমাকে রিচ হতেই হবে, ধনী হতেই হবে। আমি একটা বই পড়েছিলাম যেখানে বলেছিল যে যদি তোমার প্রত্যেকটা পারপাসের শেষে তুমি যদি হর্ষই যোগ করে নিতে পারো, করতেই হবে, পারতেই হবে। তো আমি আমার জীবনে এটা সেট করে নিয়েছিলাম যে আমাকে রিচ হতেই হবে, তবে সৎভাবে। তো তার জন্য খুব ভালো বলেছে, সৎভাবে। এই ফিলিংটা কোথায় থেকে গেল? আমি স্টোরিটা কন্টিনিউ রাখবো। সৎভাবে, এটা কি এটা এই 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 ফিলসফিটা কোথায় থেকে পেলে? অনেক আমি ছোট থেকে পড়াশোনা করেছি রামকৃষ্ণ মিশনে। ও, তো সেখানে একটা কালচার আমি দেখেছি, সেখান থেকে আমার মধ্যে অনেস্টি, বা আমি এনসিসি করেছিলাম, ওখানে ডিসিপ্লিন বা অনেস্টি এগুলো শেখানো হয়। ওখান থেকে আমার মধ্যে এটা এসছে যে মানে আমি যদি অসৎভাবে কিছু ইনকাম করি, সেটা কেউ প্রায়োরিটি দেবে না। বলে একটা চোর ডাকাত বদমাশও তো ইনকাম করতে পারে, বাট সৎভাবে আমাকে বড়লোক ধনী হতেই হবে।
Right. এটা কিন্তু আমার খুব ছোটবেলায় মাইন্ডসেট হয়েছিল। রাইট 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 রাইট। তাহলে হ্যাঁ, কন্টিনিউ করো যেটা বলছিলে। তারপরে সৎভাবে হতে হবে, এভাবে লাইফটা আরম্ভ হলো। একদম একদম একদম। এবং তারপরে প্রচুর স্ট্রাগল, মানে আমার জীবনে এমন কিছু যন্ত্রণা বা স্ট্রাগল নেই যেটা কিন্তু আমি দেখিনি, সব কিছু দেখা হয়ে গেছে এই বয়সে। তো দেখার পরে এখন আমি একটা ট্রান্সফরমার বলতে পারেন, মানে সমস্ত যন্ত্রণার ভান্ডার করে নিয়েছি নিজেকে। মানে যেখান থেকে অ্যাজ এ হিউম্যান বিং মানুষ আমার আঘাত আসবে, বাট সেটাকে চুটকিতে আমি সরিয়ে দিতে পারি। এইভাবে কিন্তু আমি নিজেকে গ্রুমিং করেছি এবং বিগত 10 বছর এইভাবে তৈরি করেছি। কোনো প্রবলেম হলে নিমেষেই আমার কাছ থেকে সরিয়ে দিতে পারি, এইভাবে নিজের মাইন্ড সেট আপ তৈরি করেছি। এবং যেটা আরেকটা আমার সহযোগিতা করেছিল, আমি 6 মর্নিং হ্যাবিটস, যে মিরাকেল মর্নিং হ্যাবিটস, এটা কিন্তু আমি, ওগুলো কি কি একটু আমরা যদি জানতে পারি? ওটা আপনার মানে এক্সপ্লেন করলে SEVERS। আচ্ছা। এস ফর সাইলেন্স। বলছে মর্নিংয়ে উঠে কোনো উল্টো পাল্টা চিন্তা না করে আচ্ছা 10 থেকে 15 মিনিটের জন্য একদম সাইলেন্স হয়ে যেতে হবে। ঠিক। রাইট। নেক্সট হচ্ছে ই ফর এক্সারসাইজ। ওকে। আপনাকে এক্সারসাইজ করতেই হবে, মাস্ট। ভি মানে ভিজুয়ালাইজেশন। আপনি কোথায় যাচ্ছেন, আপনার গায়ে ছেঁড়া জামা আছে, বাট আপনাকে ভাবতে হবে আমার গায়ে রেমন্ডসের ব্লেজারটা লাগানো আছে। বিউটিফুল। ভিজুয়ালাইজেশন। নেক্সট হচ্ছে VE অ্যাফার্মেশন। আপনার ব্রেনকে অ্যাফার্মেশন দিতে হবে। এবং আর রিডিং করতে হবে আপনাকে। এবং শেষে ফের আসছে, আপনাকে সারাদিনের নোটটা আপনাকে রাখতে হবে যে আমি আজকের কি কি ভাবলাম, কি কি করলাম। তো এটা কিন্তু আমি একটা পিরিয়ডে মানে প্র্যাকটিস করতে 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 এই 7 মর্নিং হ্যাবিটসটাকে কিন্তু প্র্যাকটিস করেছি স্যার। ঠিক আছে, তারপরে জীবনটা এগিয়ে গেল। তো এইভাবে যেতে যেতে স্ট্রাগল সংগ্রাম করতে 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 আমি নিজেকে একটা ট্রান্সফরমার বানিয়ে ফেলেছি, যেখান থেকে কিন্তু আমি মানুষকে প্রচুর, মানে আমার যদি প্লাস পয়েন্ট বলেন, আমার কাছে কেউ এলে, আমার 6 ফুটের রেডিয়েন্সের মধ্যে কেউ এলে তাকে আমি কিন্তু হিট করে দিতে পারি, মানে গরম করে দিতে পারি। এটুকু ক্ষমতা আমার মধ্যে মানে তৈরি হয়েছে, ছিল বলবো না। আমি ট্রান্সফরমার নিতে নিতে, যন্ত্রণা নিতে 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 এইভাবে তৈরি। তরুণ, আমি একটু এখানে পজ দেবো। আর ফ্রেন্ড, দেখছেন আমরা কত খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। আর এটাই মজা প্রোক্রিয়েটিভ পডকাস্টে, যে আমরা এখানে শুধু টাকার কথা বলি না, এখানে আমরা জীবনের কথা বলি, লাইফ জার্নির কথা বলি, মানুষের ট্রান্সফরমেশনের কথা বলি। এই ধরনের এক্সপিরিয়েন্স যখন কেউ করে, তখন দুটো জিনিস হয়, যে ও মানুষটাও নেগেটিভ হয়ে যায়। ধরো অনেক কষ্ট 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 কষ্ট, নেগেটিভ নেগেটিভ, তো মানুষ নেগেটিভ হয়ে নেগেটিভ কাজ করে ফেলে। কিন্তু তুমি ওইটাকে ট্রান্সফর্ম করে আরও পজিটিভ হয়ে গেলে, এটা বলতে চাইছো তুমি? তো এখানে আমি বলবো আমার জীবনের সবথেকে বড় আঘাত একটা যেটা পেয়েছিলাম, সেটা হচ্ছে সবথেকে সিকিউরিটি মানুষের যেখানে, সেখান থেকে সবথেকে বেশি আঘাত আমি পেয়ে গেছিলাম। তো সেটা পাওয়ার পরে আমি, এটা জাস্ট একটা আধ্যাত্মিক ব্যাপার, আমি মায়াপুর ইস্কন যাই এবং সেখানে গিয়ে আমি দেখেছিলাম ওদের কোটি কোটি টাকা, কিন্তু তারা সারাদিন মানে শুধু টাকা নিয়ে কালচার করে না, তারা হচ্ছে মানে আধ্যাত্মিকতা নিয়ে কালচার করে। অথচ তাদের কোথায় কত টাকা তারা নিজেরাও অ্যাসেট কত নিজেরাও জানে না। সেটা দেখে মনে হয়েছিল ওরা এত আনন্দে আছে, অথচ ওদের কাছে প্রচুর টাকা আছে। অথচ বেশ কিছু মানুষ ইহ জগতে আছে, তার প্রচুর টাকা আছে কিন্তু মনে আনন্দ নেই। তো আমি এটাকে অবজারভেশন করেছিলাম এবং সেখান থেকে আমি ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বর নিয়েই চলি। এটা একটা আধ্যাত্মিকতার কথা বলে ফেললাম। না, বলা উচিত, বলা উচিত। কারণ আমি পার্সোনালি মনে করি উইদাউট স্পিরিচুয়ালিটি মানুষের টোটাল গ্রোথ হয় না আমার মধ্যে। তো এই নিয়ে জীবনটা এগিয়ে গেল। ঠিক আছে, একটু আগে যাব, নেটওয়ার্কিংটা কিভাবে ঢুকলো জীবনে? নেটওয়ার্কিং আমি গ্র্যাজুয়েশন করার পরে আমার তাহলে ধনী হওয়ার ইচ্ছা, বাট ধনী হতে গেলে এখনকার দিনে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে একটা বড় মানি দরকার, সেটা আমার কাছে জিরো। কোনো চ্যানেল দরকার, আপনার এখন এডুকেশানে চাকরি হয় না, সবাই জানে চ্যানেল ছাড়া চাকরি হয় না। আমার কাছে চ্যানেলের জায়গায় জিরো। তাহলে আমাকে রিচ হতে হবে। আমি পড়াশোনা শুরু করলাম। আমার বাড়ির কাছে একটা লাইব্রেরি ছিল, যেখানে আমি শিব খেরার, ডেল কার্নেগি, আপনার বইও পড়েছি আমি। তো এগুলো পড়ার পরে একটা জিনিস আমার মনে হলো যে আমি যদি টাইম কম্পাউন্ডিং কোনো বিজনেস করতে পারি এবং আমি যদি যখন ঘুমোবো তখন যদি আমার কোনো কাজ হয়, অটো পাইলট যদি কোনো একটা কাজ সেটা হয়, তাহলে কিন্তু আমি রিচ হতে পারি। তো সেখান থেকে আমি নেটওয়ার্ক কনসেপ্টটাকে পড়াশোনা করেছি এবং তারপর একটা ভালো প্ল্যান খুঁজছিলাম, যেটা কিন্তু ঈশ্বর এখানে আমাকে পাইয়ে দিয়েছে স্যার। তুই প্রোক্রিয়েটিভে সেই জিনিসটা আমি অ্যালাইনমেন্ট পেয়ে গেছি যে হ্যাঁ এখান থেকেই হবে এটা। আচ্ছা, আমি প্রোক্রিয়েটিভে একটু পরে আসবো তরুণ। আজকের ডেটেও এত বছর ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং কাজ, আজকের ডেটেও তো
তোমার কি মনে হয় মানুষ নেটওয়ার্ক মার্কেটিং কি প্রবলেম ফেস করছে আজকের ডেটেও? নেটওয়ার্কে বহুবিধ প্রবলেম আছে স্যার। যেমন এর আগে অনেকে বলেও গেছেন, বহু বক্তা বলেন এটা, সেটা হচ্ছে ধরুন নেটওয়ার্ক যখন শুরু হয় আমেরিকা থেকে, তার থেকে কিন্তু আমরা প্রায় ধরুন 70-80-100 বছর আগে গেছি। যখন পৃথিবীর সেকেন্ডে পরিবর্তনশীল, তাহলে 70 বছরটা কিন্তু কম নয়। বাট কেউ কিন্তু তার প্ল্যান প্রোগ্রামে বা চিন্তা ভাবনায় কিন্তু মডিফিকেশন আনেন। আলটিমেট কি বলেছে, কেউ বলেছে আমার কার ফান্ডটা বেশি, কেউ বলেছে আমার হাউস ফান্ডটা বেশি, কিন্তু বক্তব্য সেই একই, পুশ করতে হবে গিয়ে লোককে আমার প্রোডাক্টটা ভালো, নিন না দাদা, খান না দাদা। বাট এই জায়গা থেকে যে মডিফিকেশান, সেটা কিন্তু ফার্স্ট টাইমে আমি একটা কোম্পানিতে দেখলাম, সেটা হচ্ছে প্রোক্রিয়েটিভ। তো নেগেটিভ এটা একটা জিনিস। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনার ধরুন পে আউট। আজকে যারা পরিশ্রম করছে, রক্ত মুখে তুলে একটা কোম্পানি বড় হয়, ওয়ার্কাররা পরিশ্রম করলে, তাহলে সেই ওয়ার্কারদের দিকে না দেখে কোম্পানি মুনাফা করে 300 কোটি, 500 কোটি, 1000 কোটি, এমডিরা 6 মাস পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বিদেশ শিফট হয়ে গেছে। বাট সেই তলানির লোকেরা কিন্তু 10 বছর, 20 বছর, 20 বছর খেটেও তার কোনো জায়গা হয়। এই যে বহুবিধ নেগেটিভ পয়েন্টগুলো আছে, এর জন্য মানুষ কিন্তু বেশিরভাগ লোক নেগেটিভ চোখে নেটওয়ার্ককে দেখে। বাট এটার প্রথম 100% সলিউশন এনেছেন কলকাতার এক মহানুভব ব্যক্তি মিস্টার সুবোধ কুমার রায়, আমাদের সিএমডি স্যার। এটার উপরেই উনি সম্পূর্ণ ওয়ার্কআউট করেছেন, রিসার্চ করেছেন। উনি বলতে চাইছে যে ফেসবুক তো কাউকে আমাকে বোঝাতে হয়, ফেসবুকের মার্ক জুকারবার্গ এসে বোঝায় যে তোমরা সারাদিন আমাকে স্ক্রল করো আর আমি ইনকাম করি। অটো পাইলটে মানুষের মন চলে যায়, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, মানুষ করছে, উনি 1 টাকা করে ইনকাম করছে। তো ওনার মাথায় একটা জিনিসই ঢুকেছে যে এমন কিছু জিনিস যেখানে মানুষকে আমাকে পুশ করতে হবে না, ফোর্স করতে হবে না, অথচ নেটওয়ার্ক মার্কেটিং চলবে। তো এই বহুবিধ নেগেটিভ পয়েন্টগুলোকে আমাদের সিএমডি স্যার এটা দূর করার জন্য রিসার্চ করেছেন এবং সেটাকে 100% অনেস্টলি ইমপ্লিমেন্টও করে দিয়েছেন এখানে। বিউটিফুল, বিউটিফুল। তো যখন প্রোক্রিয়েটিভ নিয়ে তুমি মার্কেটে গেলে, তোমার লোকদের সাথে কথা বললে, তখন কি ধরনের রেসপন্স তুমি পেলে, আর ওদের কিভাবে, কনভিন্স ওয়ার্ড আমি ইউজ করবো না, কিভাবে বোঝালে একটু জানাতে পারবে? কেন তোমার নজর থেকে যদি আমরা ওটা জানতে পাই, তাহলে অনেক ভালো জিনিস হবে। ঠিক ঠিক ঠিক। আমি যেখানে গিয়েছি, আমি 100 বলবো না, কিন্তু 90%-এর উপরে আমি, অনেক বড় কনভার্সন রেট, ম্যাক্সিমাম 15 থেকে 20 হয়। কারণ আমার প্ল্যান তো ভালো। আমি লোককে একটা গিয়ে বলেছি, দেখো ভাই, মার্কেটে অনেক ভুঁড়ি বাড়ানো, ভুঁড়ি কমানো, চুল সাদা করা, কালো করা, মুখ ফেস করা, এ তুমি প্রচুর কোম্পানি পাবে। বাট তোমার বাড়ির পাশে মাটন কিনে, তুমি চিকেন কিনে, তোমার মেয়ের ড্রেস কিনে, তোমার গিন্নির অর্নামেন্টস কিনে তুমি যে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারো, সেখান থেকে কোটিপতি হতে পারো, ফার্স্ট টাইম যদি কেউ সেটা ভাবিয়ে থাকে, সেটা হচ্ছে প্রোক্রিয়েটিভ। তো এই সিম্পল ওয়ার্ডটুকুই বলেছি। আমার বলার মধ্যে আন্তরিকতা মানুষ দেখেছে যে না, দাদা রিয়েলি কাজটা করতে এসছে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা কথা আছে, বলছে মানুষ কোম্পানি চেনে না, প্রোডাক্ট চেনে না, কাউকে চেনে, যে বলতে যাচ্ছে তাকেই চেনে। একদম 100%। তো সেই জায়গা থেকে আমার বলার ভঙ্গি, এবং তারা বুঝে নিয়েছে যে দাদা কিন্তু এটা মাটি কামড়ে করতে এসছে, দাদা কিন্তু ছেলে খেলা হিসেবে অ্যাপ্রোচ করতে আসেন। এবং আমি যখন যাকে বলি, সেই আন্তরিকতার সঙ্গে বলি, সে কিন্তু না বলতে পারে না। ওই জন্য আমার রেটটা আমি কি বললাম, 90%। আমি নিজেকে এটা দিতে চাই, দেবো আর কি। বিউটিফুল ফ্রেন্ডস, আপনি আমাদের কথার মধ্যে প্রোক্রিয়েটিভের বিজনেসের সাইকোলজিটা পুরো বুঝতে পারছেন। আমাদের কোনো দরকার নেই প্ল্যান দেখাবার, কোনো দরকার নেই স্টেপ বাই স্টেপের বোঝানো। আপনি মানুষকে দেখে কথা বলে সব বুঝতে পারছেন। আমি চলে যাব একটা অন্য প্রশ্নের দিকে। তরুণ, স্যুটটা খুব মানাচ্ছে। থ্যাংক ইউ স্যার। কালারটা ভালো, কম্বিনেশনটা ভালো, ঘড়িটা মানাচ্ছে, ব্রেসলেটটা মানাচ্ছে। পুরনো তরুণকে যদি মনে করো, ওই গ্রামের তরুণ যে কষ্ট থেকে বেরিয়েছে, আর এই তরুণ, তখন কি চলে মনের মধ্যে? অ্যাকচুয়ালি পুরনো তরুণ আর এই তরুণ মানে, সে পুরনো তরুণ মারা গেছে, খিটখিটে, বদমেজাজি, কোনো একটা মানুষের সঙ্গে কিছু একটা কিনতে গেলে বার্গেনিং এ জড়িয়ে পড়া। আরে এটা কিন্তু শিব খেরার, আমি ডেল কার্নেগির হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, ওখান থেকে আমি একটা লাইন পেয়েছিলাম, বলছে তুমি ভালোবেসে তার থেকে তুমি 30 টাকার মাল 25 টাকায় নিতে পারো, বার্গেনিং এ জড়িয়ে পড়লে সে তোমাকে ইনসাল্ট করে সরিয়ে দেবে। বাহ বাহ। তো আমি কিন্তু বিগত দিনের যে তরুণ ছিলাম, আজকের তরুণ, পুরনো তরুণ ডেথ, মানে সে তরুণকে আমিও আজকে দিনে আমি ভালোবাসতাম না, ভয়ঙ্কর তরুণ ছিল। তো এগুলো স্টাডি, তার সঙ্গে স্টাডির থেকেও বড় যেটা দিয়েছে, সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা মানে আমি তো আপনাকে বলেই গেছি, আমার জীবনে এক্সট্রিমের দুঃখ পাওয়া হয়ে গেছে। আমার মনে হয় এর থেকে বড় দুঃখ আর কিছু পৃথিবীতে হতেই পারে না। এবার লাস্ট ডেথ, এর বাইরে আর কিছু দুঃখ হতে পারে না।
তো স্যার এটাই হচ্ছে পুরনো তরুণ আজকের তরুণ ফার ডিফারেন্স। কারণ ওই তরুণ জীবনে সাকসেস পেত না, সব নেগেটিভ গুণগুলো ছিল। বার্গেনিং এই করা, চেঞ্জটা এলো কিভাবে, কোন পয়েন্টে এই চেঞ্জটা এলো যে পুরনোকে তুমি শেষ করে দিলে, নতুন তরুণকে জন্ম দিলে? এক্সট্রিম আঘাত, মানে মানুষের আঘাত পেতে পেতে বলছে। আমাকে ধরো, আমি হোল্ড করো, আঘাতে নর্মালি মানুষ সিচুয়েশনকে ব্লেম করে যে না আমি ঠিক, সিচুয়েশন খারাপ। তুমি বলছো তুমি সিচুয়েশনকে ব্লেম করোনি, নিজেকে চেঞ্জ করেছো। ইয়েস, এটাই চেঞ্জ। আপনি তো বলেই গেলেন যে দুটো জিনিস হয়। এক হচ্ছে মানুষ ওই জায়গা থেকে ফিনিশড হয়ে যায়, সুসাইড করে নেওয়া বা কিছু করে নিজেকে ফিনিশড করে দেয়া। বাট আমি হয়তো ঈশ্বরের অপার করুণা ছিল, আমার দ্বারা কিছু সৃষ্টি ছিল, কেন জানি না, আমি কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, এবং তাতে আমি খুব হ্যাপি হয়েছি। যে পুরোনো দিনের যেটা যেটা ওটা ছিল ভুল, ওই চলাটা কোনো চলা নয়, ওই মানুষ আঘাতই পাবে। বাট এখন যে তরুণ, একে আঘাত দিতে গেলেও অনেকে ভাববে, ওপরওয়ালাও ভাববে যে একে আঘাত দেওয়া যাবে, আঘাত দিলেই ও হাসবে, আঘাত দিলেই ও হাসবে, তাহলে ওকে আঘাত দিয়েই লাভ নেই। আমি মনে করি ফ্রেন্ডস, আপনারা আমাদের আজকের যে গেস্ট তরুণ নস্কর, ওনাকে শুনছেন আর শুনে নিজের স্টোরিটাকে রিলেট করতে পারছেন যে শুধু এটা তরুণের স্টোরি নয়, আপনার স্টোরি হতে পারে। আর এই পডকাস্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনার লাইফে যদি কোনো চ্যালেঞ্জ থাকে বা প্রবলেম থাকে, কী করে আমরা সলভ করতে পারি। আচ্ছা তরুণ, প্রত্যেকটা নেটওয়ার্কের লিডারের একটা মিশন হয়, গোল তো হয় আমি কত টাকা ইনকাম করবো, এটা গোল হল, কিন্তু মিশন এটা হয় যে কতজন লোক আমাকে নিজের প্রার্থনার মধ্যে, প্রেয়ারের মধ্যে মনে রাখবে, এটা হচ্ছে মিশন। ইয়েস, তা আমি গোলের কথা জিজ্ঞেস করবো না, সেটা তো আমরা সবাই জানি। তোমার কি মিশন তোমার টিমকে নিয়ে? স্যার দেখুন, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটা একদম ঠিকই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার টিম থেকে যদি 70% মানুষ আমাকে ভালোবাসে, তার মানে আমি নিজেকে ভাববো আমি সাকসেস। এবং আরেকটা কথা যেটা নেটওয়ার্কে খুব দামি কথা, বলছে তুমি কত ইনকাম করলে, এটা হেলেন কেলারও বলে গেছে যে তুমি কি করলে তার জন্য পৃথিবী তোমাকে মনে রাখবে না, তুমি সমাজকে কি দিলে তার জন্য সমাজ তোমাকে মনে রাখবে। তো সেই জায়গা থেকে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমার যখন আমার ডেথ হবে, আমি তো মারা যাব, তো তখন যেন অ্যাটলিস্ট 70% মানুষ, আমি পৃথিবীতে যাদের সঙ্গে মিশেছিলাম আমার এই কর্মকাণ্ডে টোটাল জীবনে, 70% মানুষ অন্তত একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ইস লোকটা মারা গেল। 100% আর পসিবল না, এটা সবাই পায়নি। বাট আমি আমার যেটা মিশন, যেটা বললেন, 70% মানুষ যেন আমাকে বলে যে মানুষটা মারা গেল। তো আমি কিন্তু এই অ্যাটিটিউড বা এই ফিলিংস নিয়ে চলি, এবং জীবনে হয়তো একটা মানুষের সঙ্গে একবারই দেখা হলো কোথাও, তো সেও যেন আমাকে মনে রাখে যে ওই মানুষটার সঙ্গে একবার এই সময় আমার দেখা হয়েছিল। এইরকম বিহেভিয়ার বা এরকম আচরণ আমি করি। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। আমি দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথম, আমাদের প্রোক্রিয়েটিভের এই ইনিশিয়েটিভ যে পডকাস্টটা, এটা কেমন লাগলো তোমাকে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়, এমন একটা কথা যেটা আমরা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করতে পারিনি, তুমি আমাদের দর্শককে জানাতে চাও, যার মধ্যে ওরা কিছু জানতে পারবে, শিখতে পারবে, তো তুমি ফ্রি রয়েছো। দুটো প্রশ্ন। ওকে স্যার, প্রথমত আজকের ফিলিংস তো এটা কল্পনা, মানে এটা কল্পনা করা যাবে না, মানে এটা ভাষায় বলা যাবে না যেটাকে বলে। কারণ আপনার মতো একজন মানুষের পাশে বসে আমি কথা বলছি, আপনার বই পড়েছি, আমি অনুপ্রেরণা পেয়েছি, আপনার ভিডিও দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, আপনার পাশে এটা বসে আছি, এটা ঈশ্বরের অপার করুণা, প্রোক্রিয়েটিভের করুণা, এবং আমাদের সিএমডি স্যার, আমাদের আপলাইনদের করুণা এটা। তো স্যার যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, পৃথিবীতে এমন কিছু করতে হবে, যেটা আমি বলেও গেছি, যে অটো পাইলটে আপনার কাজ হবে, কোনো মানুষকে পুশ করতে হবে না, সেরকম কোনো সিস্টেম খুঁজুন। জুকারবার্গ কোনোদিন কোনো মানুষকে বলে সে ইনকাম করে না, বিশ্বের ধনী তালিকায় চলে গেছে, অটোমেটিক মানুষ ফেসবুক তাকে আকর্ষিত করছে। সেম আমাদের এই যে প্ল্যানটা রয়েছে, এটা একটা আকর্ষিত প্ল্যান। এই প্ল্যানটা 4 বছরে ভারতবর্ষের বুকে এমন মিরাকেল কিছু দেখিয়ে দিয়েছে। বলছে স্যার, এই প্ল্যানটা এমন একটা প্ল্যান, স্বামী স্ত্রী 10 মিনিট আগে ঝগড়া করেছে, সংসারে হাঁড়িতে চাল নেই, বাট বাজার থেকে কর্তা বাড়িতে ফিরছে খাসির মাংস নিয়ে। প্রোক্রিয়েটিভ হচ্ছে এটাই, বিউটিফুল এক্সাম্পল। প্রোক্রিয়েটিভ হচ্ছে এটাই, মানে আপনার ডেলি পে আউট, সেদিন 10:30 বেজেছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, খাসির মাংস নিয়ে কর্তা বাড়ি ফিরেছে, এটাই হচ্ছে ভালো কথা বলেছেন আপনি, একদম এটাই হচ্ছে প্রোক্রিয়েটিভ। অলরাইট, তাহলে ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন তরুণ কুমার নস্কর, আর ওনার থেকে আপনি কিছু নতুন কথা, নতুন স্টোরি, প্রোক্রিয়েটিভের ব্যাপারে আর ওনার জীবনের ব্যাপারে শুনেছেন। আর আমরা আরও ভালো ভালো
আপনাদের কাছে পডকাস্ট নিয়ে আসব। এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করুন। আর তরুণ, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। আপনার সাথে আবার দেখা হবে। আর আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, আবার দেখা হবে। নমস্কার আর ধন্যবাদ। নমস্কার।